দেখো এখানে অ্যাসাইনমেন্ট ফর দ্য স্টুডেন্টস অফ এইচএসসি 2022 সালে তোমাদের এখানে কি দেওয়া আছে? অ্যাসাইনমেন্ট, রাইট আ প্যারাগ্রাফ অন জুভেনাইল ডেলিনকুয়েন্সি। এটা কার মাইক্রোফোন ওপেন করা? কার এটা? বন্ধ করো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। কি বলছে এখানে? লার্নার্স উইল বি এবল টু রাইট অ্যাবাউট 2 ডিফারেন্ট টাইপস অফ লার্নিং প্যাটার্নস, will be able to use contrasting sentence connectors and cohesive device. আচ্ছা, এখানে যে বিষয়টা তোমরা যারা লেখো নাই, আমি একটু বলছি, এখানে ব্রিফ করে দিলে বুঝতে পারবে। তাহলে এখানে প্যারাগ্রাফ লিখতে বলছে, এটা খেয়াল করতে হবে, মানে প্যারাগ্রাফ। তাহলে এখানে কি বলছে? রাইট উইদিন 150 ওয়ার্ডস। 150 ওয়ার্ডসের ভিতরে লিখতে হবে। ইউর প্যারাগ্রাফ শুড নট ফলো 150 ওয়ার্ডসের ভিতরে হতে হবে। 150 ওয়ার্ডসের ভিতরে হতে হবে। ইউর প্যারাগ্রাফ শুড ইনক্লুড following points: what juvenile delinquency is, কিশোর অপরাধরা কি, how teenagers are being involved, টিনেজাররা এই ধরনের কিশোর অপরাধে কিভাবে যুক্ত হচ্ছে, how are the personal and social life being affected, তাদের পার্সোনাল এবং সোশ্যাল লাইফ কিভাবে এফেক্টেড হচ্ছে। এখানে কয়েকটা পয়েন্ট এটা খেয়াল রাখতে হবে, এগুলো খুব ভাইটাল, এগুলোর উপরে দেখবে যে। তারপরে এখানে বলেছে সাজেস্ট দ্য ওয়েজ টু কাম আউট অফ দিস ক্রাইসিস, এই ক্রাইসিস থেকে বের হওয়ার উপায়টা কি। দ্য স্ট্রাকচার উইল বি, তুমি কিভাবে এটাকে সাজাবে, এটা হবে টপিক সেন্টেন্স, ডেভেলপমেন্ট অফ আইডিয়াস, কনক্লুডিং সেন্টেন্স। টপিক সেন্টেন্স মানে হলো যে এটার সম্বন্ধে একটা ওভারঅল একটা স্টার্টিং আর কি, জাস্ট স্টার্ট করা। juvenile delinquency has become very common in our country, আমাদের দেশে জুভেনাইল ডেলিনকুয়েন্সিটা খুব কমন হয়ে গেছে, এরকম একটা কথা বলতে হবে। তারপরে তোমাকে ডেভেলপমেন্ট অফ আইডিয়াস, তুমি যে যে আইডিয়াগুলো এখানে দিবা, যেমন এখানে আইডিয়াগুলো কি, কিসের উপর ভিত্তি করে হবে। যেমন দেখো এখানে, অর্থাৎ এখানে প্রথমে এই যে টপিক সেন্টেন্স বলতে বোঝাচ্ছে যে টপিক সেন্টেন্সে ইন জেনারেল একটা কমেন্ট করে তুমি এখানে জুভেনাইল ডেলিনকুয়েন্সিটাকে তুমি ডিফাইন করবে, ডেফিনিশন দিবে, সংজ্ঞায়িত করবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে ডেভেলপিং আইডিয়াস, এইটাতে তুমি এসে কি করবে, তুমি যে আইডিয়াগুলো দিচ্ছ এখানে, যেমন আইডিয়াগুলো কি কি, যে টিনেজাররা কিভাবে এটাতে ইনভলভ হয়, এটা তুমি এখানে বর্ণনা করবে, এই যে ডেভেলপিং আইডিয়াস। তারপরে এখানে আরো আইডিয়া ডেভেলপ করার জন্য তোমাকে অলরেডি দিয়ে দিয়েছে ওরা পয়েন্ট, যেমন পার্সোনাল এবং সোশ্যাল লাইফটা কিভাবে ইনফ্লুয়েন্স হয়, কিভাবে ইনভলভ হয়, এতে তাদের ইম্প্যাক্টটা কি পড়ে, পার্সোনাল এবং সোশ্যাল লাইফে ওদের ইম্প্যাক্টটা কি হয়, এটা এখানে দিতে হবে। ডেভেলপমেন্ট অফ আইডিয়াস এটা ইনক্লুড করতে হবে। তারপরে সাজেস্ট করতে হবে তোমাকে, সাজেস্ট করতে হবে যে কিভাবে এটা থেকে বের হয়ে যায়, ক্রাইসিস থেকে। প্রথমটা কথা হলো, তোমাকে প্রথমে একটা ডিফাইন করতে হবে, একটা ভূমিকা দিতে হবে। ভূমিকা বলতে এখানে এটা কিন্তু এসেই না, অর্থাৎ যেহেতু আমরা এখানে একটা প্যারাগ্রাফ লিখছি, এখানে কোনো প্যারা থাকবে না, এক ইয়াতে শেষ হবে। সেখানে তুমি টপিক সেন্টেন্স দিবে। টপিক সেন্টেন্স মিনস এখানে তুমি ইন জেনারেল কথাবার্তা শুরু করবে, এটা কাকে বলে বা কি, জুভেনাইল ডেলিনকুয়েন্সিটা আসলে কি, এটা বলার পরে তুমি ডেভেলপমেন্ট অফ আইডিয়াতে চলে যাবে, এটা কিভাবে হয়, কিভাবে টিনেজাররা ইনভলভ হয় এবং এতে তাদের পার্সোনাল এবং সোশ্যাল লাইফে কি এফেক্টেড হয়। তারপরে মানে এটা থেকে কিভাবে ওরা বের হয়ে আসবে, এটা সাজেশনটা কি, ওয়েজ টু কাম আউট। তারপরে তুমি কনক্লুডিং স্টেটমেন্ট, যা লেখছো তুমি, তোমার এই লেখার ভিত্তিতে তুমি একটা কনক্লুশন দিবে। সেটা কিন্তু কোনো প্যারা আকার না, যেহেতু প্যারাগ্রাফ এক ইয়াতে শেষ হবে, এখানে কোনো, এটা কিন্তু এসেই না, এটা খেয়াল রাখতে হবে। অনেকে এসেই এবং প্যারাগ্রাফের মধ্যে কনফিউশন করে ফেলে, এটা কিন্তু করা যাবে না। আর এখানে 150 ওয়ার্ড বলছে, তুমি হয়তো একটু বেশি 10 ওয়ার্ড বা 160 বা 165, মানে অ্যাটলিস্ট 150 ওয়ার্ডস হতে হবে। আর এখানে আর্টিকেল, প্রেপোজিশন, এগুলোকে তুমি শব্দ হিসেবে, ফুল ওয়ার্ড হিসেবে না ধরে তুমি বরং তোমার না ধরে তুমি করবে।
আর্টিকেল প্রেপোজিশনকে তুমি ওয়ার্ড না ধরে তুমি হিসাব করবে, তাহলে তোমার এখানে 150 ওয়ার্ডসের যে বিষয়টা আছে এটা এখানে কভার হবে। আর তুমি খেয়াল রাখবে যে তোমার এই যে কোয়েশ্চেন গুলা যেগুলো চেয়েছে, যেমন এই যে কি বলছে এখানে যে পয়েন্টগুলো এখানে আছে, এই কোয়েশ্চেন গুলো যদি তোমার টাচ হয়, এই কোয়েশ্চেন গুলো যাতে তোমার ডেভেলপমেন্ট অফ আইডিয়াসে যাতে এই কোয়েশ্চেন গুলোর উত্তরগুলো যাতে তোমার থাকে এখানে, এটা খেয়াল করবে। আচ্ছা, এখানে ইন্ডিকেটর গুলো দেওয়া আছে অ্যাসেসমেন্টটা কিভাবে হবে। যেমন অ্যাসেসমেন্টটা হবে কয়টার ভিত্তিতে, কয়টা জিনিসের ভিত্তিতে, 1 2 3 4। অর্গানাইজেশনটা কেমন, মানে তুমি এটাকে কিভাবে সাজাইছো। তোমাকে তো অলরেডি ওরা বলে দিছে যে তুমি অর্গানাইজেশনটা কিভাবে করবা, স্ট্রাকচারটা কিভাবে হবে। প্রথমে তুমি একটা ভূমিকা দিবে, মানে যেহেতু এটা এসএই, যেহেতু এটা প্যারাগ্রাফ, এসএই না, এসএই হইলে হয়তো তুমি ইন্ট্রোডাকশনের জন্য আলাদা একটা প্যারা দিতে পারতে, কিন্তু যেহেতু এটা একটা প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে আমরা এখানে একটা শুরুতেই টপিক সেন্টেন্স দেই, তারপরে আমরা ডেভেলপ করি আইডিয়াটাকে, তারপরে আমরা কনক্লুশনে যাই। এটা হচ্ছে এখানে অলরেডি তোমাকে একটা স্ট্রাকচার ওরা দিয়ে দিয়েছে। তারপরেও তুমি এটাকে কিভাবে অর্গানাইজ করতে পারো সেটাই ওরা দেখবো আমরা। যেমন এখানে এক্সিলেন্ট হবে কিভাবে, 4 স্ট্রং লজিক্যাল অর্গানাইজেশন অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশনস উইথ প্রপার টপিক সেন্টেন্স। সুন্দর করে স্টার্টিংটা শুরু করলা তোমার লজিক্যাল, এরপরে তোমার এটা হলে 4 পাবে, এক্সিলেন্ট। তারপরে তুমি এখানে যদি মডারেট অর্গানাইজেশন অফ আইডিয়াস অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশনস, অর্থাৎ তুমি যদি ইনস্ট্রাকশন ফলো করে সুন্দর করে করো তাহলে তুমি এক্সিলেন্ট পাবে। তুমি যদি ইনস্ট্রাকশনটা পুরোপুরি মোটামুটি ফলো করছো, মডারেট, তাহলে গুড। এবার তুমি ইনস্ট্রাকশনটা মানে একেবারেই তুমি ফলো করো নাই, পুয়ার অর্গানাইজেশন, গোছানো হয় নাই ঠিকভাবে, তোমারটা যেটা বলার কথা ছিল, যে কথাটা আগে বলার কথা ছিল সেটা বলছো পরে, উল্টা পাল্টা, মানে মানে জগা খিচুড়ি। অর্থাৎ একটা মানুষ, আমরা যখন একটা বক্তব্য দিই, একবার যে কারো কারো বক্তব্য দেখা যায় যে সুন্দর না, মানে উনি কথা যে বলছে, কোন কথাটা আগে বলবে কোন কথাটা পরে বলবে, ওনার মাঝে সে অর্গানাইজেশনটা নাই, ব্রেন ওয়ার্কটা নাই, সে কোনো চিন্তা ভাবনা করে নাই, কোনো হোমওয়ার্ক তার নাই, যে আমি যে একটা বিষয়ে কথা বলবো, সেই বিষয়ে আমার দর্শকরা শুনবে, আমি এটাকে কথাটাকে গুছিয়ে আনবো, যে প্রথমে আমি এটা এই পয়েন্টে কথা বলবো, প্রথমে এটা বলবো, এইভাবে একটা গোছানো আছে না, এটা সে গোছায় নাই। হঠাৎ করে সে একটা এক্সটেম্পোর স্পিচের মতো দেওয়া শুরু করলো, উপস্থিত বক্তৃতার মতো। উপস্থিত বক্তৃতার মতো যদি উপস্থিত ভাবে তুমি লিখতে যাও, তাহলে তোমার অর্গানাইজেশন গুলো ভালো হবে না। এই জন্য তোমাকে আগে থেকে প্ল্যান করতে হবে, কোন কথাটা কিভাবে লিখবো, কোনটার পরে কোনটা আমি বলবো। তারপরে এখানে যদি আনঅর্গানাইজড হয়, রাইটিং উইথ নো ট্রানজিশনাল ল্যাঙ্গুয়েজ। ট্রানজিশনাল ল্যাঙ্গুয়েজ গুলো হলো তোমার এই যে লিঙ্কার্স এবং কানেক্টরস, তোমরা অলরেডি জানো এসএসসি তে তোমাদের ছিল লিঙ্কার্স এবং কানেক্টরস, এগুলো ট্রানজিশনাল ল্যাঙ্গুয়েজ, বা কিছু কিছু বিষয় আছে, বা একটা ফ্রেজও হতে পারে ট্রানজিশনাল ল্যাঙ্গুয়েজ। একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে যেতে আমরা সাধারণত প্যারাগ্রাফের বেলায় এগুলো বেশি ব্যবহার করি, মানে এটা লেখাটাকে তোমার বক্তব্যগুলোকে লিঙ্ক করে এবং এগুলোকে স্মুথ করে। তারপরে দেখো ইনফরমেশন, প্রেজেন্টেশন অফ ইনাফ ইনফরমেশন কালেক্টেড ফ্রম ভেরিয়াস সোর্সেস। তুমি অর্গানাইজ করলা যেভাবে তুমি পারলা, স্ট্রং হলে স্ট্রং, মডারেট হলে কি পাবে তুমি, পুয়ার হলে কি পাবে, আনঅর্গানাইজড হলে কি পাবে, অলরেডি দেওয়া আছে। তারপর তুমি ইনফরমেশনে তোমার তথ্য, বিভিন্ন জায়গা থেকে তুমি তথ্য সংগ্রহ করবে তোমার এই যে প্যারাগ্রাফের ভিতরে। প্রেজেন্টেশন অফ ইনাফ ইনফরমেশন কালেক্টেড ফ্রম ভেরিয়াস সোর্সেস, তুমি যথেষ্ট ইনফরমেশন দিয়েছো বিভিন্ন সোর্স থেকে, তাহলে তুমি 4 পাবে, এক্সেলেন্ট। আর তুমি যদি মডারেট প্রেজেন্টেশন করো ইনফরমেশনের ক্ষেত্রে, ফ্রম বোথ ফ্রম টেক্সট এন্ড আদার সোর্সেস, তুমি টেক্সট থেকে তুমি যদি ইনফরমেশন কালেক্ট করো, তাহলে তুমি এখানে এটা ইনক্লুড করতে হবে। আর একটা জিনিস হলো যে এইটা একটু দেখি, টপিক এন্ড লার্নিং আউটকাম, এটা একটু দেখি। Learners will be able to write about 2 different types of learning patterns, will be able to use contrasting sentence connectors or cohesive device. Contrasting sentence connectors মানে কি, যেগুলোর মাঝে তোমার কি হয়, এটা তুলনামূলক, যেমন দুইটা কথার মাঝে আমরা তুলনা করতে আমরা কোন কোন ধরনের কানেক্টর ইউজ করি, এগুলো ব্যবহার করতে হবে। তোমার কোহেসিভ ডিভাইস, বাক্যগুলোর মাঝে তুমি যে সেন্টেন্সগুলো ব্যবহার করবে প্যারাগ্রাফে, এগুলোর মাঝে একটা আসক্তি থাকতে হবে, অর্থাৎ একটার সাথে একটার
আন্তঃমিল থাকতে হবে। একটা কথা বললে হঠাৎ করে একটা অপ্রাসঙ্গিক ভাবে আরেকটা কথা নিয়ে আসতে তো হবে না। একটা কথা বলছো তুমি, এটা ধারাবাহিকতার সাথে আরেকটা কথা এখানে আসবে। আসক্তি, তোমরা তো পড়ো যে একটা জিনিস আসক্তি মানে কি, এখানে কোহেশন থাকবে, একটার সাথে একটার কি তাল লয় ঠিক ঠিক থাকবে, অর্গানাইজেশনটা ঠিক থাকবে। আচ্ছা, ইউজ রেফারেন্স অফ পার্সোনাল এক্সপিরিয়েন্স, তুমি এখানে পার্সোনাল এক্সপিরিয়েন্সটা বর্ণনা করবে বা করতে পারো, বা কিভাবে এখানে আছে ইনফরমেশন গুলো উল্লেখ করতে পারো। মেক কারেক্ট অ্যান্ড প্রপার ইউজ অফ প্রেপোজিশনস, প্রেপোজিশনের কারেক্ট ইউজ, প্রেপোজিশন গুলো ঠিকভাবে ইউজ করতে হবে, ঠিকঠাক ভাবে ইউজ করতে হবে। তাহলে এখানে আমাদের এই যে এগুলো হলো লার্নার্স আউটকাম, এটা নিয়ে আমরা আর একটু আলোচনা করবো আজকে। জাস্ট নর্মালি কিভাবে এটা দেখতে হবে এটা আলোচনা করছি। তো ইনফরমেশন গুলো এখানে তুমি যদি প্রেজেন্ট করো যথেষ্ট পরিমাণ ইনফরমেশন বিভিন্ন সোর্স থেকে, তাহলে তুমি এক্সিলেন্ট 4 পাবে। তারপরে যদি এখানে দেখা যায় যে মডারেট প্রেজেন্টেশন অফ ইনফরমেশন ফ্রম বোথ টেক্সট অ্যান্ড আদার সোর্সেস, বিভিন্ন টেক্সট থেকে বিভিন্ন আদার সোর্স থেকে তুমি যদি উল্লেখ করো তাহলে এখানে তুমি 3 পাবে। তারপর অ্যাভারেজ প্রেজেন্টেশন অফ ইনফরমেশন উইথ মোস্টলি কপিং ফ্রম টেক্সট, টেক্সট থেকে মূল বই থেকে তুমি যদি কোনো কিছু কপি করে একদম পুরোপুরি কপি করে তুমি যদি ইনফরমেশন গুলো প্রেজেন্ট করো তাহলে এটা অ্যাভারেজ নাম্বার পাবে। আর ভেরি পুয়ার প্রেজেন্টেশন কপিং ফ্রম অনলি টেক্সট, শুধু টেক্সট থেকে তুমি যদি প্রেজেন্ট কপি করো এবং কপি করার পরে প্রেজেন্টেশনটা হয় খুবই পুয়ার, যে দেখা গেছে তুমি কাউকে দাওয়াত দিলা, দাওয়াত দেওয়ার পরে খুব ভালো রান্না করলা কিন্তু ঘরের অবস্থা খুব খারাপ, ঘরের গোছানো পরিবেশ ভালো না, প্লেট ভালোভাবে ধোয়া হয় না, কিন্তু খাবার ভালো, তো লাভ হবে কি? তোমার তো প্রেজেন্টেশন ভালো না, উপস্থাপনাটা খুবই খারাপ, তাহলে এখানে ভেরি পুয়ার, বিষয়টা এরকম। তারপরে দেখো ভোকাবুলারি, শব্দার্থ ব্যবহার, uses a wide range of vocabulary without repetition, মানে একটা শব্দের বিভিন্ন ধরনের সিনোনিম ইউজ করা, একটা শব্দ বিভিন্ন একটা শব্দের অনেক সিনোনিম থাকে, তো সিনোনিম গুলো সঠিকভাবে ইউজ করে, একটা শব্দ বারবার ব্যবহার না করে ওই শব্দেরই সিনোনিম আরেকটা জায়গায় ব্যবহার করা, তাহলে এটা তোমার বোঝাবে যে তোমার রেঞ্জ ভালো, ভোকাবুলারি তোমার দখল ভালো, এখানে এক্সিলেন্ট পাবে। তারপরে ইউজেস অ্যান এডুকুয়েট রেঞ্জ অফ vocabulary with some inaccuracy in using words, তুমি অনেক শব্দ জানো কিন্তু তুমি শব্দগুলোর একুরেট ব্যবহার তুমি জানো না, অর্থাৎ তুমি শব্দ জানো কিন্তু শব্দের ব্যবহারটা কিভাবে করতে হবে ওটা তুমি জানো না, এরকম হলে তুমি গুড 3 পাবে। আর তুমি শব্দ জানো এবং তুমি শব্দ ব্যবহার করতে পারো, সেটা হলে তুমি এক্সিলেন্ট 4 পাবে। আচ্ছা, uses a limited range of vocabulary with much inaccuracy in using words, আচ্ছা এবার যেমন হয় যে তোমার শব্দের স্টক কম, তোমার শব্দের ভিতরে তোমার স্টক তোমার কম, তুমি কম জানো, আবার যেগুলো জানো এগুলো ঠিক ব্যবহার করতে পারো না, সেই ক্ষেত্রে তুমি 2 পাবে, অ্যাভারেজ। আচ্ছা, এরপরে uses basic vocabulary with repetition and complete inappropriateness, এখানে কি বলছে যে বেসিক vocabulary with repetition, বারবার একই শব্দ তুমি ব্যবহার করছো, এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েটনেস মানে তোমার শব্দের ব্যবহারের ক্ষেত্রে যথার্থতা নাই এবং বারবার একই কথা বলছো, একই শব্দ ব্যবহার করছো, তাহলে বোঝা গেল তোমার পুঁজি কম শব্দের, এখানে কিন্তু নিড ইমপ্রুভমেন্ট 1 পাবে। আচ্ছা, তাহলে গ্রামারে কি হবে, ইউজেস আ ওয়াইড রেঞ্জ অফ প্রেপোজিশনস কারেক্টলি, তোমার প্রেপোজিশনের ব্যবহারটা তোমার কিভাবে তুমি করলা যে ওয়াইড রেঞ্জ, ঠিকভাবে তুমি কারেক্টলি প্রেপোজিশনগুলো ব্যবহার করতে পারছো। Uses mostly correct prepositions, mistakes 1 to 3, প্রায় তোমার প্রিপোজিশনের ব্যবহারগুলো খুবই ভালো, তবে মাঝে মাঝে 1 2 3টা ভুল হচ্ছে, সেক্ষেত্রে তুমি গুড পাবে। Uses some incorrect prepositions, 1 2 3টা থেকে বেশি হয়ে গেলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমার এখানে অ্যাভারেজ মার্ক চলে আসবে 2। Uses a lot of inappropriate prepositions, more than 7, তোমার এই মানে প্রিপোজিশন গুলো ব্যবহার করছো তুমি প্রায়ই ভুল হচ্ছে, সেক্ষেত্রে তোমার নিড ইমপ্রুভমেন্ট, বুঝতে পারছো? তাহলে এখানে এই যে এখানে দেওয়া আছে অলরেডি আমাদের গ্রিড একটা, কত মার্কস হলে কত অ্যাভারেজ, এই যে এটা নিড ইমপ্রুভমেন্ট, এগুলো দেওয়া আছে কিন্তু, তো তোমরা
সবাই সুন্দর করে ভালোভাবে লেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু এটা আরো ভালো হবে। আর একটা বিষয় হলো যে যেহেতু এটা কিন্তু খুব ছোট প্যারাগ্রাফ, কিন্তু ছোট, 150 ওয়ার্ডের ভিতরে বলেছে, হয়তো 160-65 বা 170-এর ভিতরে শেষ করতে পারো। তবে যেহেতু এটা প্যারাগ্রাফ হবে, এখানে কিন্তু মানে যেহেতু ছোট জিনিস, ছোট জিনিসে ফোকাস কিন্তু সব জায়গায় পড়ে, কাজে ছোট জিনিসে ভুল কম করবে। আর এখানে কপি করার চেষ্টা করবে না, বিভিন্ন সোর্স থেকে তোমরা কপি করবে, একই রকম লেখা আসে, এটা কিন্তু তোমাদেরই লস হবে, আমার কিছু হবে না। আর সবাইকে এইভাবে বারবার ফোন করে বলে বলে মানে চেঞ্জ করতে যাওয়াটা মুশকিল। যেমন অনেকে একদম শুরুতে ভুল করে, আর্টিকেল ভুল করে, একটা টপিক লিখতে পারে না। যেমন তুমি এখানে তো তোমার অ্যাসাইনমেন্ট, যেমন টিচারের নাম জানে না, যেমন আমার নামটা কি, আমার নামটা ঠিকভাবে লিখতে পারে না, বানান করে ভুল, এগুলো কিন্তু মারাত্মক জিনিস, এগুলো ঠিক করে লিখতে হবে। যেমন আমার আমার নামটা কি আমি আজকে তোমাদের বলি, আমার নাম তো তোমরা জানোই, কিন্তু তারপরে ভুল হয় কেন আমি এটা বুঝি না। তোমার টিচারের নাম ভুল হবে কেন? তোমাদের তো এখন ডিআরএমসি অ্যাপস আছে না, ওটা থেকে তোমরা সব টিচারের নাম ওখানে আছে তো। আমি এই যে আমার নাম দেখো, তারপরে এখানে ব্যাস এতটুকু দিলেই চলবে, লেকচারের ইংলিশ, ঠিক আছে। তারপরে তুমি কলেজের নাম তো তোমরা দিবেই, কলেজের নাম, লেকচারের ইংলিশ, তারপর কলেজের নাম তো তোমরা থাকবেই। মডেল কলেজ, এতটুকু দিলেই তো চলে, সুন্দর। কিন্তু এতটুকুতে অনেকেই ভুল করে, যেমন আমার নামের ভুলে মানে ঠিকভাবে লিখতে পারে না। তুমি টিচারের নামটা তুমি জেনে নিবে না, তুমি জানো না ঠিক আছে, কিন্তু তুমি তো জেনে নিবা। তারপরে এখানে কবে সাবমিট করছে, কবে ডেট দিয়ে, তারপরে অ্যাসাইনমেন্টের যে টপিকটা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তুমি যখন অ্যাসাইনমেন্ট লিখবে, তোমার অ্যাসাইনমেন্টের তুমি যে টপিকটা আছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে কি টপিকটা কি, যে জুভেনাইল ডেলিনকুয়েন্সি, এটা তো প্যারাগ্রাফি, এটার নাম হচ্ছে, তুমি এখানে দেখা যাবে তুমি কি, তুমি জুভেনাইল ডেলিনকুয়েন্সি এটা তুমি লিখবা, ওইখানে কিন্তু অলরেডি তোমাদের যে পেজ থাকে, যে কভার পেজ, ওখানে কিন্তু এই টপিকটা লিখতে হয়। তারপরে আবার তোমরা যখন লেখা শুরু করবে, ওই লেখা শুরু করার আগে উপরে তখন এটা প্যারাগ্রাফের নামটা, বা এটা যদি এসএই হয় এসএর নামটা, অথবা যদি আর্টিকেল লিখতে বলে আর্টিকেলের নামটা উপরে লিখে লিখে দিবা। একবার অলরেডি কাভার পেজে তো লেখবাই, কথাটা খেয়াল করো, কাভার পেজে তুমি লিখবে, লেখার পরে আবার নিচে এসে যখন লেখা শুরু করবে, তখন তুমি মার্জিনের উপরে বা এখানে একটা ইয়াতে সুইটেবল প্লেসে তুমি এই যে টপিকটার নাম লিখবে। এটা প্যারাগ্রাফ হতে পারে, এটা অন্য কিছু হতে পারে, এসআই হতে পারে, একটা লেটার হতে পারে, একটা ডায়লগ হতে পারে, যেটাই তোমাকে মানে যেটাই তোমাকে বোর্ড থেকে করতে দেয়, তুমি সেটা 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 টপিকটা লেখা শুরু এটার উপরে লিখে দিবা, ঠিক আছে। এবং এই যে মার্জিন গুলো সুন্দর করে করবো, অনেকের মার্জিন সুন্দর করে করা নাই, অনেকের দেখা যায় যে কি বলে যে এই যে খাতায় করছে। আর এই খাতার পেজে কি করে মানুষের অ্যাসাইনমেন্ট, তুমি তো এখানে বলা আছে যে A4 সাইজের পেজে তুমি সুন্দরভাবে মার্জিন করে করবে, এটার উপরে তোমার নাম্বার দেওয়া হবে, এটার উপরে তোমার প্রমোশন হবে, এটার উপরে বোর্ড থেকে লোকজন দেখতে আসবে। ঠিক আছে, তুমি এটাকে গুরুত্ব দাও না কেন? এটাকে যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিতে হবে, বুঝতে পারছো? আর কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে করতে পারো, এই যে এটা বোঝার বিষয়ে দেখো। স্যার টপিক পার্টটি একটু আরেকবার বললে ভালো হতো। কোনটা টপিক বলো? মানে স্যার টপিক পার্টে স্যার হচ্ছে কি এখানে যেটা লেখা মানে জুভেনাইল ডেলিনকোয়েন্সি খালি এইটুকুই লিখবো নাকি আশেপাশে একটু কিছু লিখবো? টপিকটা না না, এটা তো প্যারাগ্রাফ, তো এটা জাস্ট এতটুকুই লাগবে, এই যে এতটুকু আছে না, এই যে এতটুকুই লাগবে বাস। ওকে ওকে। জুবিনাইল ডেলিনকুয়েন্সিস, এটা জাস্ট এতটুকু যা লেখা আছে, এটা তো একটা প্যারাগ্রাফ, আর তো কিছু না। যেমন এর আগে তোমার যেটা বলা ছিল যে যে তোমার একটা ওই আমরা যেটা দেখেছি যে স্টোরি দ্যাট আই হ্যাভ রিড, ওইটা ওইটা তো তোমার হলো এক ধরনের লিটারারি রিভিউর মতো, একটা স্টোরি রিভিউ করার মতো, তাই না? ওইটা একটু কঠিন ছিল অবশ্য তোমাদের জন্য, তোমরা অনেকেই একটু বুঝতে সমস্যা হয়েছে, তারপরে আমি আবার অনেকে ফোন করে করে গাইডলাইন দিয়েছি, তারা ঠিকঠাক করে পাঠিয়েছে। তারপর আর এখানে এটা সহজ তো, এটা তো তোমাদের একদম পরিচিত, তোমরা তো প্যারাগ্রাফ লেকচার সে একদম ছোটকাল থেকে, তাই না?
তো এখন জি জি। প্যারাগ্রাফটা তোমরা লিখতেছো আগে থেকেই, এখন ওই জিনিসটাকে তোমাদের একদম পরিচিত বিষয়টাকে তোমাদের কাছে উল্লেখ করে তোমরা জাস্ট কি করবে, কয়েকটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে ভালো নাম্বার পাওয়ার জন্য। তোমাকে গ্রামারের ভুল করা যাবে না একদম, এটা খুব খেয়াল করবে। তুমি শুরুতেই একটা আর্টিকেলের ভুল করলা, প্রথম সেন্টেন্সেই তুমি, তোমার তো বোর্ড থেকে কেউ যদি খাতাগুলো দেখে বা অন্য টিচাররা কেউ বোর্ড থেকে যদি কাউকে অ্যাসাইন করে পাঠায় আমাদের এখানে, যে ঠিক আছে রেসিডেন্সিয়ালের কলেজের ছাত্রদের খাতাগুলো আপনারা দেখবেন, দেখে আসেন অ্যাসাইনমেন্টগুলো নাম্বারিং করেন। তো ওরা যদি আইসা প্রথমে দেখে যে এত ভালো কলেজ আর এখানে শুরুতেই আর্টিকেলের ভুল, প্রিপোজিশনের ভুল, তাহলে এখানে তো আমাদের জন্য এটা একটা সমস্যা, তোমাদের জন্য এটা সমস্যা, তাই না? তো এই জন্য ঢাকা বাংলাদেশের অন্যান্য স্কুল কলেজের মতো আমরা হতে পারি না। তুমি দেখবে তুমি যে এলাকায় আসো, আশেপাশে আসো, হয়তো তোমার এখানে এইসবের কোনো গুরুত্বই নেই, অ্যাসাইনমেন্টের টিচাররা খবরই নেই, তাই না? এরকম কিন্তু বহু আছে, অ্যাসাইনমেন্টের কোনো খবর নেই। এটা কি আসলো সামনে, আরে অ্যাভাস্ট, অ্যাসাইনমেন্টের কোনো খবর নাই, এরকম আছে না? জি স্যার। আচ্ছা। আছে, বিভিন্ন দেখবা যে স্কুলগুলোতে অ্যাসাইনমেন্ট করে না, স্টুডেন্টরা খবর নাই, ছাত্র আছে কোথায়, টিচার আছে কোথায়, কেউ জানে না, দায়িত্ববোধ কিছু না। কিন্তু আমাদের এখানে আমাদের এটা করতে হয়, আমরা করতে বাধ্য। আমরা আমাদের দায়িত্বটাকে এড়াইতে পারি না, কারণ আমাদের এখানে মানে শিক্ষা জগতের যত বড় বড় পাবলিক আছে মাথা, এরা কিন্তু এখানে এই কলেজের মেম্বার, গভর্নিং বডির সদস্য, কাজে এখানে কিন্তু ফাঁকি দেওয়ার সুযোগ নাই আমাদের, আমরা বাস্তবায়ন করতে হয়। ছোট ছোট যেটা অন্যদের কাছে খুবই সহজ, আমাদের কাছে এটা খুবই সিরিয়াস ইস্যু। তো কাজে তোমরাও ঠিক সেভাবে রেসপন্ড করবে, তোমরা এটাকে হালকা মনে করবে না। তোমরা নিজেরা একটা স্পেশাল একটা কলেজে পড়ো, আর তোমরা এটাকে হালকাভাবে নিলে কিন্তু হবে না। আচ্ছা, আর কোনো কারো কিছু জানার আছে এই যে অ্যাসাইনমেন্টের বিষয়ে? তোমরা কিন্তু, আমি কি তোমাদের কি এখন, আমি আসলে চিন্তা করতেছি তোমাদেরকে কি বলবো যে তোমরা অ্যাসাইনমেন্ট গুলো পাঠাও বা এরকম, আমি কি বলা উচিত হবে কিনা, তোমরা কি বলো? স্যার আমাদের মনে হয় স্যার অ্যাসাইনমেন্ট আগেই নেওয়া উচিত, মানে যতক্ষণ নেক্সট অ্যাসাইনমেন্ট না আসে, কারণ থার্ড উইকেটটা স্যার একটা মানে স্টক হয়ে থাকে না, হ্যাঁ হ্যাঁ। পরে আবার হারাই গেলে তো আরেক ঝামেলা। ও, ফোর্থ উইকেটটা তো মানে স্টপ, থার্ড উইকেটটা তো আর কোনো স্থগিত করে নাই, ওটা তো চলমান ছিল জি নাকি? মানে মাঝখানে একটু স্টপ মানে স্থগিত ছিল, আবার চালু হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, এখন তোমাদের মতামত কি? তোমরা কি থার্ড উইকের যেটা অ্যাসাইনমেন্ট, যেটা জুবিনাল ডেলিনকুয়েন্সি, এটা কি তোমরা কি পাঠাইতে চাও আমার কাছে, নাকি কি কি বলো? তোমরা যদি পাঠাইতে চাও আমি নিতে রাজি আছি, আমি তোমাদের জোরাজুরি করবো না, কারণ অনেকে আবার বলবে যে স্যার এই ঝামেলার ভিতরে। আর এখন তো আমরা তো বলতেছি না যে তুমি কলেজে এসে দাও, তুমি জাস্ট অনলাইনে দিয়ে দিবা, আমার কাছে ইমেল করে দিবা। এখন তোমাদের যদি কোনো আপত্তি না থাকে, তোমরা যদি কেউ পাঠাইতে চাও তাহলে পাঠাই দাও আগে ভাগে, তোমার ঝামেলাটা কমে গেল, ঠিক আছে? আর যদি তুমি একটু মানে প্রস্তুতি, স্যার আজকে চাইলে মানে আজকে পাঠিয়ে দিতে পারবো এরকম? হ্যাঁ অসুবিধা নাই, তোমরা যারা অলরেডি রেডি করে ফেলছো তারা তারা পাঠাই দাও। অথবা আজকে আমার কথাটা শুনলা না কিভাবে লিখতে হবে, আর একটু রিভিউ করো, আর একটু রিভিউ করে কালকে থেকে পাঠাও, অসুবিধা নাই তো। যত আগে পাঠাবে ততই তোমার কি হবে, আমার কাছে আসলে আমি এটা দ্রুত রেডি করে দেখে রাখতে পারবো। বা আবার তোমার যদি কোনো ফিডব্যাকের প্রয়োজন হয়, আমি এটা দেখে তোমাকে ফিডব্যাক দিব যে এই জায়গায় ভুল হয়েছে, এটা ঠিক করো। এটা তো আমার, তোমাদের জন্য সুবিধা, আমার সুবিধা। এখন সবাই যদি এক ডেটে পাঠানো শুরু করে তখন কিন্তু আমার জন্য দেখাটা কঠিন হয়ে যাবে। সবাই যদি এভাবে আস্তে আস্তে পাঠাতে থাকে তাহলে কি হবে, তাহলে আমি কিন্তু একটা সময় পাবো যে না ঠিক আছে, তোমার এটা ভুল হয়েছে, তুমি এটা ঠিক করো, আবার পাঠাও। এরকম তো বহু জনকে করছি, আমি করছি না? এখন দেখো তোমাদের মতামত কি বলো, তোমরা যদি চাও তাহলে পাঠাইতে পারো, এবং আমার মনে হয় যে এটাই ভালো হবে। এখন তোমাদের ইচ্ছা, এখন তোমরা যদি রেডি করে থাকো অলরেডি তাহলে পাঠাই দাও, আর যদি রেডি না করে থাকো তোমাদের কিন্তু পাঠাইতে হবে, এটা কিন্তু বাস্তব। তোমরা রেডি করে ফেলো, রেডি করে জিনিসটা বুঝেছো, আর না বুঝলে আবার আমাকে বলো, আমি আবার বুঝাই দেবো, বুঝাইতে কোনো আপত্তি নেই। কি বলো, সাফিন আসো নাকি? সাফিন কি স্যার বলো? আমার আরেকটা প্রশ্ন ছিল মানে অ্যাসাইনমেন্টের বাইরে। স্যার আছে। হ্যাঁ সাফিন কি বলো? স্যার আমার তো মনে হয় যে মানে দু একজনকে আস্তে আস্তে দিলেই ভালো হবে, আপনি হ্যাঁ, দেখতে সুবিধা হবে। কোনটা? স্যার জমা দিয়ে দিলেই ভালো হবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, তোমাদের তো আজকে বুঝাই দিলাম,
তোমরা আরো চিন্তা ভাবনা করে তোমরা নিজেরা লিখে ফেলে তো 160-70 বা 150 ওয়ার্ডে কতক্ষণ লাগবে, একটু চিন্তা ভাবনা করে সুন্দর করে ভুল ভ্রান্তি যাতে না হয় ভালোভাবে করে জি করে স্যার, পড়বে একটা লিখতে তো assignment। হবে, আজকে লিখতে হোক আর কয়েকদিন পরে লিখতে হবে। না তোমাদের তো আর আমি তো হার্ড কপি তো চাচ্ছি না, তোমরা জি স্যার। এটা সফট কপিটা করে তোমরা দিয়ে দাও, দিলে তাহলে কি, তাহলে আমি পেলাম, আমি পেলে আমি দেখলাম, তোমাদের ভুল হলে আবার বললাম, আবার পাঠাইলাম, কিন্তু এটা হঠাৎ করে দিলে দেখা যাবে যে কি হবে, একটা ম্যাসাকার হয়ে যাবে যে সবাই ইয়া করবে, সমস্যা না। আচ্ছা জি কি স্যার। বলো সানেম? স্যার মানে আমার প্রশ্নটা ছিল কি স্যার, মানে আমাদের কি আরো অনলাইন ফিডব্যাক হইতে পারে নাকি, এটাই একটা ছিল। আরে এইটা কোনো প্রশ্ন হইলো? এটা তো হইলে তো প্রিন্সিপাল স্যার তো বলবে তো। অনলাইন ফিডব্যাক তোমাদের নিলাম না, তুমি দিছো তো? জি স্যার, একটা হয়েছে। হ্যাঁ অনলাইন ফিডব্যাক নিছো, আর কেউ নিচ্ছে নাকি অনলাইন? আজকে কি পড়াইছে বদরুল স্যার? স্যার আজকে মানে তার লেসনটা আগাই নিয়ে গেছে। ওই যে মানে তো বইয়ের যে পড়াটা, তাই তো? জি জি জি। এইটাই দরকার এখানে, আর নতুন করে কি করবো? অনলাইন ফিডব্যাক কি আছে এখানে? তো আর স্যার প্রিন্সিপাল স্যার তো যা বলছে আমরা তো সেটা অনুসরণ করেছি। এখন স্যার যদি আবার বলে কোনো বিষয় নেওয়া, আর এখন তো ফিডব্যাক নিব কিসের উপরে? পড়ায় এনে ফিডব্যাক নিবো আন্তাজি? না পড়ায় কিসের উপর ফিডব্যাক নিবো আমি? বুঝো না? ফিডব্যাক মানে কি, যে তোমাকে আমি যা পড়াইলাম তুমি এটা পারো কিনা আমি যাচাই করবো, এই তো। যেমন তোমাদের অ্যাসাইনমেন্টটা আমরা নিয়েছি, গল্পটা পড়িয়েছি, ওটার উপরে তোমাদের প্রশ্ন করেছি যে তোমরা অলরেডি এটা পড়ানো হয়েছে, এটার উপর লেখানো হয়েছে, এখন তোমরা কি পারো দেখি। ওইটা হলে ফিডব্যাক। আর হ্যাঁ আন্তাজে না পড়ায় ক্লাস শুরু না হইতে কিসের ফিডব্যাক নিবো আমি? এটা তো হইতে পারে না। আগে তো আমাকে পড়াতে হবে, পড়াইলে আমি তখন এটা মানে এটা ইউজ করতে পারবো, ফিডব্যাকের যে টুলস যেটা আছে এটা আমি ইউজ করতে পারবো। আর কারো কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? এই যে অ্যাসাইনমেন্টের এই যে এখানে যেটা আছে, এটা কেউ বুঝো না এমন কেউ আসো? স্যার একটা আউট অফ দ্য টপিক কোশ্চেন আছে স্যার, একটা ইংলিশ ওয়ার্ডের উচ্চারণের। কে তামিম বলো। জি স্যার। স্যার ওই যে সময়সূচি আছে না স্যার, একটা শব্দ মানে ইংলিশে যে বলে শিডিউল, স্যার আমরা বাঙালিরা বলি, কিন্তু স্যার এটার উচ্চারণ কি হবে? আরে আমেরিকানরা বলে স্কেজিওল, আর ব্রিটিশে বলে শিডিউল। বুঝছো এটা? স্যার আমি একটা ব্রিটিশ ভিডিওতে বা ওই যে স্যার গুগল ট্রান্সলেটরে ওই জায়গায় হ্যাঁ শেডিউল বলে স্যার, তো স্যার শেডিউল তো স্যার শিডিউল কোন জায়গায় শুনি নাই আর কি স্যার। ওই তো, মনে করো যে এটা প্রনাউন্সিয়েশনটা নির্ভর করে তোমার এটা, আহ যেটা বললাম না, আবার দেখা যায় যে আমার কথার মাঝে কিছু লোকাল একটা প্রভাব আছে, আমি হয়তো ওটা প্রনাউন্স করতে পারি না। যেমন তুমি আফ্রিকার লোকজনদেরকে বা আরব লোকজনদেরকে যতই তুমি শেখাও, তুমি মানে স্যার এই তাদের বিষয়টা নিয়ে আমি বলতে চাচ্ছি স্যার। যতই তুমি স্যার ইংরেজির এটা এটা হলো সাব এশিয়ান ল্যাঙ্গুয়েজ ইংলিশ স্যার। হ্যাঁ আপনি অস্ট্রেলিয়ায় যদি শুনবেন এই শিডিউলটা, এটা হলো সাব এশিয়ান ল্যাঙ্গুয়েজ স্যার। মানে দক্ষিণের দিকে মানুষটা এইভাবে উচ্চারণ করে। অস্ট্রেলিয়ান যদি আপনি শুনতে চান, অস্ট্রেলিয়ার মানুষরা বলবে শিডিউল। হুম হুম কিন্তু আপনি যতই আরো উত্তরে চলে যেতে যাবেন, তখন আমেরিকা বা ব্রিটিশ সবাই বলে স্কেডিউল। হুম হুম স্কেডিউল বলে অনেকে, কিন্তু আসলে স্কেডিউল বলে আমেরিকা, ব্রিটিশে বলে স্কেডিউল। হুম 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 এটা এটা হলো সাব এশিয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজে এটা শিডিউল বলে আমরা সবাই। হ্যাঁ চীন, হ্যাঁ। ভারত, বাংলাদেশ, না ইদানিং রাশিয়া। অনেকে অনেকে এটা বলে, ইদানিং অনেকে স্কেজিউল বলে, কেউ কেউ বলে শিডিউল, কেউ কেউ বলে শিডিউল। এটা এটা আসলে মানে এটা হলো কি যার যার, আর আমাদের যে বিষয়টা, আমরা তো ল্যাঙ্গুয়েজ লার্নিংটা কিন্তু আসলে ডিপেন্ড করে তোমার এজের উপরে। হুম, এই জন্যই তো ভাষা শিক্ষাটা যত আর্লি শুরু করা যায় তোমার, আর না হলে তো তোমার যেই মানে তোমার ব্রেন ডেভেলপমেন্ট, তোমার যে অর্গান, এগুলো ডেভেলপমেন্ট হয়ে গেলে মানুষের যখন হয়ে যায়, বয়স হয়ে যায়, তখন সে নতুন করে আর কিছু শেখাটা তার জন্য খুব কঠিন, পারে কিন্তু খুব এফোর্ট দিতে হয়, ওইটা 100% পারে না। যেমন যে আরবের, আরব লোককে বা কোনো আফ্রিকার লোককে তুমি দেখাবা যে ওরা যতই ইংলিশের, যতই তোমার সিনোনিম শিখুক বা কি বলে এটাকে, ইংলিশের যে ফনিম গুলো আছে, ইংলিশের সাউন্ড ফনিম যেগুলো আছে, এগুলো যতই শিখুক, তার কথার মাঝে ওই তার যে একটা এলাকার যে টান, তার যে ভাষার টানটা থেকে যাবে, এবং ওইটা কিন্তু ইংরেজি ল্যাঙ্গুয়েজের উপরে ঢুকবে, ঢুকে একটা মিশ্র একটা প্রনাউন্সিয়েশন তৈরি করে। যেমন ইন্ডিয়ান অ্যাকসেন্ট খেয়াল করো, ইংরেজির ইন্ডিয়ান অ্যাকসেন্টটা, পাকিস্তানি অ্যাকসেন্ট, তারপরে তোমার চাইনিজ অ্যাকসেন্ট, মানে বিভিন্ন ওই তাদের মাদার টাং ইন্টারফিয়ারেন্স, এটাকে বলা হয় মাদার টাং ইন্টারফিয়ারেন্স। এই জন্যই
দেখবা যে এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজটার মানে প্রোনাউন্সিয়েশন বিভিন্ন রকম। অস্ট্রেলিয়ানদের একটা মাদার টাং ইন্টারফিয়ারেন্স আছে তাদের ইংরেজি ভাষার উপরে, এভাবে কানাডার আছে, বিভিন্ন জায়গায় যেখানে ইংরেজি চলমান আছে, এটা ইংরেজি তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হোক বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হোক বা যেটাই হোক, এখানে মাদার টাং ইন্টারফিয়ারেন্সটা আছে, অবশ্যই আছে। মাদার